তোকে একটা কথা বলার আছে, জানিস? আচ্ছা বলতো, মানুষ কখন মারা যায়? বলতে পারলি না তো? যখন মনে হয় এই পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, অথবা এই পৃথিবীর কাছে তার। এটা খুব কাছ থেকে দেখা ও অনুভব করা মানুষ একজন আমি তাই চেষ্টা করি আমার কাছের প্রতিটি মানুষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জড়িয়ে রাখতে, যাতে তাদের প্রত্যেকের মনে হয় প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জড়িয়ে রাখি আমি প্রত্যেককে। না হলে মানুষ হয়ে এসেছি একা, যাবও একা। দুই শালিকের এক শালিক মারা গেলে তারপর অন্য শালিকটি যখন বেঁচে থাকে, এক বুক শূন্যতা নিয়ে আশাহীন হয়ে বেঁচে থাকে। চল, আজ তোকে একটা গল্প শোনাই। নীরব আর মিতুনের গল্প। মিতুন ছিল বড়লোক বাড়ির একমাত্র মেয়ে, আর নীরব ছিল বেকার যুবক। এক ইন্টারভিউ সূত্রে দুজনের দেখা হয়, কথাও হয়, একে অপরকে ভালো লাগে, ভালোবাসে। একদিন সাহস করে নীরব মিতুনের বাবার কাছে গিয়ে বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। মিতুনের বাবা বড়লোক বলে নীরবকে অপমান করে তাড়িয়ে দেয়। এরই মধ্যে মিতুনের বাবা মিতুনের বিয়ে ঠিক করে, মিতুনের মতামত ছাড়াই। এদিকে নীরব কোনো কাজও করে না যে মিতুনকে নিয়ে কোথাও পালিয়ে যাবে। ভাড়া বাড়িতে থাকে, দুটো টিউশন করে কোনো মতে দুটো নিজের ভাতের জোগাড় করে, সাথে নিজের প্রয়োজন মেটায়। এরই মধ্যে মিতুনকে নিয়ে এলে সংসার চালাবে কিভাবে, এইসব ভাবতে ভাবতে নীরব বাসায় শুয়ে থাকে এবং কাঁদতে থাকে, সাথে ভাবতে থাকে, যাক, ওকে অন্য কেউ নিয়ে যাক, হয়তো আমার থেকেও ভালোবাসবে, ভালো রাখবে, বাকি রইল আমার কথা। একদিন না একদিন মিতুনও আমায় ঠিক ভুলে যাবে, আর আমি না হয় এইভাবে জীবনটা যাযাবরের মতো কাটিয়ে দেব। আর এভাবেই মিতুনের জীবন থেকে আমি অনেক দূরে চলে যাব। ঠিক এমন সময় বাইরে মুষলধারে বৃষ্টি নামে। জানালাটা খোলা ছিল। নীরব জানালাটা বন্ধ করে এসে সবে শুয়েছে, এমন সময় নীরবের বাসার দরজায় টক টক আওয়াজ শুনতে পায়। নীরব এমন সময় কে এলো ভাবতে ভাবতে দরজা খুলল, দেখলো একটা মুখে কাপড় চাপা দেওয়া ভদ্রমহিলা। নীরবকে বলছে, আমি খুব সমস্যায়, আজকের রাতটা আমায় একটু আশ্রয় দাও। ধিমি গলায় বলে ওঠে। নীরব কিছু বলার আগেই মেয়েটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নীরব বলে ওঠে, আরে কি করছেন, কি করছেন? বলতে না বলতে মেয়েটা একটা চেয়ারে ঝপাস করে বসে পড়ে এবং ভেজা আঁচলের তলা থেকে দুটো ঠোঙায় মোড়া সম্ভবত কিছু খাবার, সেই খাবারটুকু বের করে একটা ঠোঙা নীরবের জন্য রেখে দিয়ে আরেকটা ঠোঙা নিয়ে খেতে শুরু করে এবং খেতে খেতে একইভাবে ধিমি গলায় বলতে থাকে, উফ, বড্ড খিদে পেয়েছে। ঘরটা বেশ অন্ধকার, কারেন্ট নেই বৃষ্টির কারণে। একটা টেবিলের ওপরে বইয়ের তাকের পাশে জ্বলছে একটা মোমবাতি, তার আলোতে খুব একটা কিছু দেখা যাচ্ছে না। নীরব মনে মনে ভাবতে থাকে, এ আবার কোন ঝামেলায় পড়লাম রে বাবা। নীরব একটু অস্বস্তি বোধও করছিল, তবে খিদেও পাচ্ছিল বড্ড। এমতো অবস্থায় ওই ভদ্রমহিলার আনা খাবারটা নীরব খেয়ে নেয়। খাওয়ার সাথে সাথে নীরব যেন কেমন একটা নেশাগ্রস্ত হয়ে যায় এবং ওই ভদ্রমহিলা আর নীরব খুব কাছাকাছি আসে। রাত কেটে ভোর হয়। নীরব ঘুম ভেঙে দেখে দরজা খোলা। নীরবের বিছানার বালিশের পাশে পড়ে আছে একটি আংটি ও একটি চিঠি। আশেপাশে আর কেউ কোথাও নেই। নীরবের মাথাটা কেমন ধরে আছে। তারই মধ্যে আংটিটা দেখে নীরব চমকে যায় এবং তাড়াহুড়ো করে চিঠিটা খুলে দেখে তাতে লেখা আছে, প্রিয় নীরব, হ্যাঁ আমি তোমার মিতুন। আমি জানি তোমার আর আমাকে চিনতে বাকি রইল না। কাল আমি এসেছিলাম অনেক কষ্টে, বাবার চোখে ফাঁকি দিয়ে ছদ্মবেশে। আচ্ছা নীরব, তোমার গত মাসের সীমার বিয়ের কথা মনে আছে? বিয়ে বাড়ি সেরে ফেরার পথে গাড়ি না পেয়ে বাবাকে মিথ্যে কথা বলে তোমার বাসায় রয়ে যাওয়া, তোমার প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম কাছে আসা আছে মনে? জানো তো নীরব,
আমি মা হতে চলেছি। আমাদের ভালোবাসার ফলস্বরূপ আমাদের সন্তান আমার গর্ভে। তুমি যেদিন বাড়ি এলে তখনও জানাতে পারিনি, কারণ সেই সুযোগটাই ছিল না। আমি কাউকে বলতে পারিনি এ কথা, হ্যাঁ, কাউকে না। এই কদিন আমার বাবার বড়লোকের নৃশংস ও হিংস্র চেহারা দেখেছি। সে যদি জানতে পারে আমি মা হচ্ছি, তাহলে ও আমাদের ভালোবাসার চিহ্ন শেষ করে দেবে। আর তোমাকে জানাতে চাইছিলাম না, কারণ যদি তুমি কোনো স্টেপ নাও তাহলে বাবা তোমাকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে। জানো তো, গত পরশু আমার বিয়ে হয়ে গেছে। মুখ বুজে বিয়ের পিঁড়িতে বসেছি বাবার পছন্দ করার ছেলের সাথে। আর গতকাল ছিল আমার কাল রাত্রি। আমি আমার বান্ধবীকে আমার শাড়ি পরিয়ে আমার ঘরে শুইয়ে রেখে তোমার কাছে এসেছিলাম। আর জানি না আমাদের কখনো দেখা হবে কি না। যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই হবে। তবে আমি শেষবারের মতো এসেছিলাম তোমার কাছে। ভালো থেকো, তুমিও নতুন করে সংসার করো। মিতুনের এই লেখা চিঠিটা নীরবের বালিশের পাশে ছেড়ে মিতুন বাড়ি ফেরে। এদিকে আজ মিতুনের বৌভাত। সারা বাড়ি সাজো সাজো রব, ঘর ভর্তি লোক। মিতুন সারাটা দিন উদাস, মুখে হাসি নেই, কোথাও যেন হারিয়ে গেছে। তার স্বামীর সন্দেহ হয়। স্বামী ভাবে মিতুনের কি অমতে বিয়েটা হয়েছে, নাকি বাড়ির লোককে ছেড়ে এসছে বলে মন খারাপ। এইসব ভাবতে ভাবতে বউ ভাতের কাজ মিটিয়ে সমস্ত গেস্টদের বিদায় জানিয়ে ফুলশয্যার ঘরে যায়। ফুলশয্যার ঘরে গিয়ে মিতুনের স্বামী বিশাল যখন মিতুনের কাছে আসে, আর কাছে আসতেই মিতুনের কাছ থেকে জানতে পারে সে অন্য একটি ছেলেকে ভালোবাসে, আর সে ছেলেটির সন্তানের মা হতে চলেছে। মিতুন অন্তঃসত্ত্বা। এই শুনে মিতুনের বর বিশাল খুব রেগে যায় এবং মিতুনকে জিজ্ঞেস করে সন্তানের বাবাকে, এবং তার কাছেই মিতুনকে পৌঁছে দিতে চায়। এদিকে মিতুন বাবার ভয়ে মুখটি খোলে না, কারণ বিশালও জানতে পারলে সেই নীরবের কাছে রেখে আসবে, আর বাবা জানতে পারলে নীরবকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। উভয় সংকটে পড়ে মিতুন মোটেই মুখটি খোলে না। বিশালের সব অত্যাচার সহ্য করতে থাকে এবং কাঁদতে থাকে, বলতে থাকে তুমি এই মুহূর্তে কাউকে কিচ্ছু বলো না। কিন্তু বিশাল মিথুনের কোনো কথা না শুনেই রাগে টানতে টানতে গাড়িতে তোলে মিথুনকে, আর রাগে মত্ত হয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। গাড়ি একটা কারেন্টের পোস্টে ধাক্কা লেগে রেল লাইনের ধারে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই বিশাল স্পট ডেড হয়, আর মিথুন হালকা চোট পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এইভাবে সারা রাত্রি পড়ে থাকার পর সকালবেলা আশেপাশের মানুষ মিথুনকে তুলে সেবা শুশ্রূষা করে এবং জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, যাতে তাকে পৌঁছে দেওয়া যায়। আবার কেউ কেউ মানুষ হা হুতাশ করতে থাকে আর বলতে থাকে, আহারে দেখো, মনে হয় সদ্য বিয়ে হওয়া মেয়েটা বিধবা হয়ে গেছে। কিন্তু এদিকে মিথুন তো দিশেহারা, কি করবে, কোথায় যাবে? বিশালের বাড়ি যাওয়ার মুখ নেই, আর বাবার বাড়ি যাওয়ারও উপায় নেই। তাই সে সব ভুলে যাওয়ার নাটক করে, কাউকে কিছুই বলে না, শুধু ফেলফেলিয়ে তাকিয়ে থাকে। গতকাল রাতের পর নীরবও মিথুনের জীবনে আর কালো রাত্রি হয়ে আসবে না বলে মনে পাথর চাপা দিয়ে সে নিরুদ্দেশে বেরিয়ে যায়, ওর জীবন থেকে অনেক দূরে চলে যাবে বলে। আর সে বেরিয়ে এসে ওই প্ল্যাটফর্মেই বসে থাকে ট্রেন ধরবার জন্য। এদিকে নীরবও ওই প্ল্যাটফর্মে বসে থাকে। ভাগ্যের ফেরে আজ ট্রেনটাও লেটে আসছে, আর ট্রেন আসতে দেরি দেখে নীরব আশেপাশে একটু এগিয়ে গিয়ে দেখতে থাকে। কিছুটা দূরে বেশ গোল টেবিল, তখন সকাল 9টা নাগাদ। কেউ বলছে কোনো নারী সেবা সমিতিতে দাও, কেউ বলছে ওর ছবি তুলে পেপারে দাও, কেউ বলছে পুলিশের হাতে দাও। নানা রকম কথা ও গবেষণা। এইসব শুনে নীরব এগিয়ে গিয়ে দেখে সদ্য বউ সাজা বিধ্বস্ত মিথুনকে ফেলিয়ে তাকিয়ে বসে রয়েছে।
ফুলের মালা মুকুট ছেঁড়াছেঁড়ি, রক্তে রাঙা। নীরব দৌড়ে গিয়ে মিথুনকে জড়িয়ে ধরে এবং সবাইকে বলে, আমি ওকে চিনি, জানি, ওকে আমি পৌঁছে দেব ওর গন্তব্যে, বলে একটু সময় নষ্ট না করে মিথুনকে নিয়ে চলে যায় নীরব ওখান থেকে। এরপর নীরব আর মিথুন ওখান থেকে অনেক দূরে চলে যায় ওরা, এবং ফুলশয্যার রাতের ও বিশালের ঘটনা সব বলে নীরবকে। নীরব তখন মিথুনকে বলে, আর ভয় নেই, আর কিচ্ছু হবে না, আমাদের কেউ খুঁজে পাবে না। এরপর বিদেশে গিয়ে নীরব সেখানকার একটা হোটেলে রান্নার কাজ নেয় এবং মিথুন ওই হোটেলেরই বাসন ধোয়ার কাজে লেগে যায়। বেশ চলে ওদের সুখের সংসার, এবং হোটেল মালিকের মিথুনকে দেখে নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, যে মেয়ে ছেলেবেলায় হারিয়ে গেছিল। ধীরে ধীরে এই হোটেল মিথুন ও নীরবের নামে লিখে দেয় ওই হোটেল মালিক। কথায় আছে, সুখের দিন বেশি দিন থাকে না। দেখতে দেখতে মিথুনের ডেলিভারির সময় হয় এবং ডেলিভারির সময় মিথুন মারা যায়। এরপর নীরবের অবলম্বন হয়ে ওঠে তার ও মিথুনের একমাত্র সন্তান বিট্টু। সেই বিট্টুই আমি। ভালো নাম বিরাজ। আমার জন্য বাবা আর কোনোদিন সংসার করেনি, আমাকেই বড় করে তুলল। এক সময় আমি যখন ব্যস্ত হয়ে গেলাম, স্কুল, কলেজ, বন্ধু বান্ধব, অফিস, নিজের পরিবার, ভীষণ ব্যস্ত হয়ে গেলাম। বাবার ভাগের সময়টা অনেকটাই কমে এলো। বাবা ডুবে গেল একাকিত্বে। আজ আমিও বাবা হয়েছি। আজ বুঝতে শিখেছি যে জীবনে কত বড় সম্পদ আমি হারিয়ে ফেললাম। এখন অবলম্বন শুধু বাবার এই স্মৃতি ডায়েরিখানা।